সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয়ে নির্বাচনে আস্থা, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট শমর রেজাউল করিম, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। মাঝখানে আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপি, এবং ওই প্রান্তে আছেন কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কালামিস্ট। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। জনদুর্ভোগের কথা না ভেবেই রাজধানী জুড়ে একসঙ্গে উন্নয়ন কাজ করার অভিযোগ, খোঁড়াখুড়ি, জলজট আর যানজটে ক্ষুব্ধ নগরবাসী। সততার কারণে পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবেলা করা গেছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। বিচারকদের শৃঙ্খলা বিধির চূড়ান্ত খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তর, শিগগিরই গেজেট আকারে প্রকাশ। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত, ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে, দুদকে অর্থমন্ত্রী। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে নেই প্রার্থীর ছবি, উদ্দেশ্য জালিয়াতি দাবি পরীক্ষার্থীদের। বলেন, নির্বাচনকে সামনে রেখে ইসি যেমন রোডম্যাপ করছে, তারপরে 31 তারিখ থেকে তো সংলাপ হওয়ার কথা, শুরু হওয়ার কথা, একটা পর্যায়ে রাজনৈতিক দলের সঙ্গে হবে। এখন যে অবস্থা, একটা পরিবেশের যে নির্বাচনের জন্য দরকার, হয়তো সেটাই এখন চলছে বা এরকম জিনিস। সেক্ষেত্রে এখনো কিন্তু বিএনপির অবস্থানটা ওই রকমই আছে আগের মতো, যে না সহায়ক সরকার, আগে তত্ত্বাবধায়ক সরকার বলছিল, এখন সহায়ক সরকার বলছে। আর আওয়ামী লীগ বলছে যে না, সংবিধানের বাইরে আমরা কোনো কিছু করতে যাবো না। তাহলে কি আসলে এই সংলাপ যদি ঠিক মতো না হয় তাহলে কি হবে? বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার না। এই কারণে বলছি যে বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, এটাকে কখনো কখনো আমার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা থাকতেই পারবেন না, একেবারে তাকেই বাদ দিয়ে নির্বাচনের কথা কিন্তু আমরা বলিনি। তবে নির্বাচনকালীন সময় নিরপেক্ষতা রক্ষা করার জন্য অন্যান্য ব্যবস্থার সমন্বয় করতে হবে, এটা বিএনপির একাধিক স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা টেলিভিশনে বলছেন, প্রশ্নের জবাবে বলছেন, সেমিনারে বলছেন। আবার বিএনপির কোন কোন নেতা বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই ওঠে না, যাবই না। গয়েশ্বরবাবু তো বলছেন যাওয়ার প্রশ্নই ওঠে না। আবার অন্যান্য নেতারা তারা বলছেন যে নির্বাচনকালীন সময়ে একটা ভিন্ন সরকার ব্যবস্থা না আসা পর্যন্ত তো যাবই না, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই হবে না। আমি বুঝতে পারিনি যে তাদের মূল স্ট্যান্ডটা কোথায়। মহাসচিব এক কথা বলছেন, বিএনপির চেয়ারপারসন বলছেন শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না, আবার তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বলছেন যে এই ইলেকশন কমিশনের অধীনে কোন নির্বাচনের নিরপেক্ষ হবে না, কাজে এদের দিয়ে কিছুই হবে না। হবেটা কি দিয়ে? এই হওয়ার জায়গাটা তো বিএনপিকে বলতে হবে। বিএনপি বাংলাদেশে ছোটখাটো একটি বিষয় নয়, একটা বড় রাজনৈতিক দল, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আবার তারা ক্ষমতায় যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন। আমি মনে করি জনগণ ভোট দিলে আবার তারা ক্ষমতায় যেতেও পারেন। সেই জায়গায় বিএনপিকে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হবে। যেমন আপনার মনে আছে, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, এখানে সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ সাহেব আছেন। কেয়ারটেকার একটা কনসেপ্ট একবার তারা বলছিলেন, বলার সময় বললেন যে 2টি কেয়ারটেকার গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার ছিলেন তাদের সমন্বয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে। পরে দেখা গেল ওই 2টি কেয়ারটেকারের যারা অ্যাডভাইজার ছিলেন তারা অনেকে মারা গেছেন, অনেকে বয়সের ভারে নুয়ে পড়ছেন। মানে হোমওয়ার্ক না থাকলে যেটা হয়, এইরকম একটা অগোছালো, অপরিকল্পিত, অবাস্তব প্রস্তাবও কিন্তু তারা একবার দিয়েছিলেন। এরপরে আসলো সহায়ক সরকার কথা। ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং প্রাজ্ঞ আইনজ্ঞ ব্যক্তি, উনিও কিন্তু সহায়ক সরকারের রূপরেখার ব্যাপারে বলছেন যে আমরা একটা রূপরেখা দেব। 4টা ঈদ অতিক্রম হয়েছে, তারা কিন্তু রূপরেখা দেব 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 বলছেন, এখন পর্যন্ত একটা রূপরেখা দেন নেই। একটা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাহেবকে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন যে দেশের বিদ্যমান আইনের বাইরে গিয়ে কিছু আপনারা বলবেন। উনি একটা টেলিভিশন সংলাপে উনি বলছেন দেশের বিদ্যমান আইনের বাইরে আমরা কোনো প্রস্তাব দেব না।
এই যে দিব না কিন্তু কি দেবেন, যদি একটা প্রস্তাবনা দেন সেই প্রস্তাবটা নিয়ে আওয়ামী লীগ আলোচনা করতে পারে, সুশীল সমাজ আলোচনা করতে পারে, সবাই আলোচনার ভিতর থেকে যদি একটা ভালো নির্যাস পাওয়া যায় সেটা গ্রহণ করা হতে পারে। কিন্তু ওনারা কিছু না দিয়ে যদি বারবার এই কথাটা বলছেন তাহলে এই জায়গায় তাদের অবস্থানটা কি? এই ক্ষেত্রে তো আমার দল আওয়ামী লীগ মনে করে যে বিএনপি অ্যাকচুয়ালি তাদের আইনানুগ প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতি করার প্র্যাকটিসটা যেটা, সেইটাকে ডেভেলপ করার জন্য তাদের কোনো ভূমিকা তারা রাখতে চায় না। তারা একটা ঘোলা জলে মাছ শিকার করার জন্য বিরোধিতার প্রশ্নে বিরোধিতা করে চলছে। আমি কিন্তু বিএনপির সহায়ক সরকারের কনসেপশনটাকে উড়িয়ে দিচ্ছি না, যদি এটা আমাদের বিদ্যমান আইনে অনুমোদন করে। আজ পর্যন্ত বিএনপি সেটা দেয়নি। আবার বিএনপি বলছে যে নির্বাচনকে বাদ দিয়ে, আমাদের বাদ দিয়ে নির্বাচন হবে না, আমরা নির্বাচন বর্জন করতেছি না, আমাদের নির্বাচন বাদ দেওয়ার ভয় দেখিয়ে লাভ হবে না। এখন কোনটা তাদের স্ট্যান্ডার্ড সেটা আমার কাছে পরিষ্কার না। তবে একটা জিনিস আমি বুঝি, বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল, 2টা টার্ম বিএনপি রাজনৈতিক ক্ষমতার বাইরে রয়েছে। পলিটিক্যাল কিছু প্রোগ্রামে বিএনপি রাজনীতিতে প্রচন্ড, আমার ব্যক্তিগত অভিমত, প্রচন্ড ভুল করেছে। আন্দোলনের নামে সহিংসতা, আন্দোলনের নামে ভয়াবহ নৈরাজ্য, পেট্রোল পাম্প সারা দেশকে একটা বার্ন ইউনিটে পরিণত করা, এরকম অনেকগুলো কাজ নির্বাচনকালীন সময় নির্বাচন বয়কট করতে পারত। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলতেন নির্বাচন বয়কট করলাম, কিন্তু বিএনপি তারা করে বলছে প্রতিহত করব। প্রতিহত করতে গিয়ে তারা অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, প্রিজাইডিং অফিসার মারা গেছে, অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ফলে বিএনপির রাজনৈতিক বা গ্রহণযোগ্য যে ইমেজটা, এই ইমেজ সংকট হয়েছে। এই সকল বিষয় মাথায় নিয়ে আমার ধারণা বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে এবং নির্বাচনটা সকলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে। বিএনপি হয়তো শেষ মুহূর্তে ভালো ভালো কিছু প্রস্তাব দিবেন, আমার প্রত্যাশা সেই ভালো প্রস্তাবগুলো সরকারি দলও গ্রহণ করবেন। এর ভিতর থেকে আমাদের যে শঙ্কার জায়গাটা আছে কাটিয়ে উঠে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাব, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, তুমি বলো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সময়জীবী আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের এই যে আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট, সবকিছুই এখন তো বোঝা যায় যে খুব ডেভেলপ হইতেছে, ডেভেলপমেন্টে চলছে, কিন্তু মানুষের অধিকার নিয়ে যে ছিনিমিলি, এসব নিয়ে মানুষ তো সবচেয়ে বড় কথা হলো ভোটের অধিকার। একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা স্থিতিশীল অবস্থা আসছিল, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনটা হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনটা করে বিএনপিও বেনিফিটেড, ক্ষমতায় গেছে, আওয়ামী লীগও ক্ষমতায় গেছে। কিন্তু এই সিস্টেমটার মধ্যে এই গোলযোগের সৃষ্টি করছিল আওয়ামী লীগ। বাংলাদেশে এখন যে বিশৃঙ্খলা, এই সৃষ্টির মূল হইল আওয়ামী লীগ। তারা তাদের নির্বাচনে ম্যানিফেস্টোতে এই কথা ছিল না 2008-এ যে আমরা ক্ষমতায় গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করব। এত বড় একটা মেজর ইস্যু, সেই ইস্যুর ব্যাপারে তাদের কোনো ঘোষণা ছিল না। কিন্তু ক্ষমতায় এসে দেখলো যে তারা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল না করলে ক্ষমতা যাওয়া তাদের পক্ষে সম্ভব না। এবং আপনি দেখবেন যে বিএনপি চেয়ারপারসন এই যখন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা, তারা অ্যামেন্ডমেন্ট আনলো, তখন থেকে বলে আসতেছে যে আমি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমি নির্বাচনে যাব না। তার স্ট্যান্ডে তিনি ঠিকই আছেন। কিন্তু আওয়ামী লীগ থেকে যে কথাটা বলা হয় সেটা হলো সংবিধান। এই ধরনের দোয়াই এই আইয়ুব খানও দিছে, এই এহিয়া খানও দিছে, এই শেষ পর্যন্ত এরশাদও দিছে যে সংবিধানের এক চুল পর্যন্ত আমি লড়ব না। সংবিধান কিন্তু 16 বার লড়চড় হয়েছে। এখন কথাটা হলো যে স্বার্থটা হলো জনগণের, দেশের প্রেক্ষাপট, জনগণের চাহিদা, এবং যে জিনিসটা হইলে নাকি জিনিসটা সুশৃঙ্খল হবে। এবং অনেক রক্তক্ষয়ের পরে, আন্দোলন সংগ্রামের পরে কিন্তু একটা সেটেলড হইল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনটা হবে। কিন্তু সেখানে সেটাকে বন্ধ করে দিয়া 5 জানুয়ারিতে যে একতরফা নির্বাচন হইল, এইটার যে প্রতিবাদ হইল, প্রতিবাদ তো অবশ্যই হয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু এই আন্দোলন সংগ্রাম কিন্তু নতুন না। বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তো যত কিছু আদায় করা হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্যে আদায় হয়েছে। তবে এর অর্থ না যে আমি কোনো বার্ন ইউনিটকে সমর্থন করতেছি। কিন্তু এটাও আবার পাশাপাশি আপনার দেখতে হবে যে সরকার এই বাংলাদেশের জন্মটাই কিন্তু একটা আন্দোলন সংগ্রামের মধ্যে হয়েছে। কিন্তু আমার অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই অধিকারটা বাস্তবায়ন করার জন্য কথা বললে পুলিশ গুলি করে দেয়। পুলিশ, র্যাব এবং তাদেরকে দেওয়াই হয়েছে
নিয়োগই করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য না, শুধু বিরোধী দলকে পিটানো, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদেরকে চার্জশিট দেওয়া, তাদেরকে হয়রানি করেও তাদের প্রধান কাজ। মাননীয় প্রধান বিচারপতি একটা কথা বলছেন যে নিম্ন আদালত বা জজ কোর্ট অর্থ হইল আইন মন্ত্রণালয়। আমরা এরকমও শুনি, আমরা নিজের তো বহু মামলার আসামি, বহুবার জেল খাটছি, সেখানে ওই সাক্ষীরা অনেক সময় আপনাদের পক্ষে এই সরকারের শিখানো সাক্ষীটা দেয় না। সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট বলে যে সাক্ষী আপনি যাই দেন, কথাটা এইভাবে আসে যে এই যা অর্ডার আসবে সেভাবে সাজা হবে। এখন সবকিছুই যদি সরকার এইভাবে নিয়ন্ত্রণ করে এবং মানুষের সংবিধানের যে ৩য় চ্যাপ্টার সেখানে যে কথাগুলি বলা আছে মানুষের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, সেটা কিন্তু মানুষ প্রয়োগ করতে পারে না। রিসেন্ট ঘটনাটা আপনি দেখেন যে এই যে সিদ্দিকুর রহমান পৃথিবীর কলেজের ছাত্র, তার চোখে টিয়ার গ্যাস মারা হলো। এই টিয়ার গ্যাস এটা কি আন্দোলনের কারণটা কি? ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর তার কাছে গেছে যে আমরা রুটিনটা চাই, সেশন জটে পড়তে চাই না। তো এইটাকে তাকে টিয়ার গ্যাস মেরে তার চোখটা উড়াই দেওয়া হবে, এটা তো আর গণতান্ত্রিক দেশ হইল না। একটা আমি যদি আমার রাষ্ট্রের যারা পরিচালনা করে তাদের দায়িত্ব অবহেলা, কর্তব্য অবহেলার বিরুদ্ধে যদি আমি বক্তব্য রাখতে না পারি, তো এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হইল না। তবে এটা হইতে হবে যেমন এটা ওই রাজতান্ত্রিক দেশ। এখন আমাদের বক্তব্যটা হলো যে নির্বাচনের প্রশ্নে যে সময় রেজাউল করিম সাহেব একটা কথা বলছেন যে বিএনপি নির্বাচন করার দল, 3বার ক্ষমতায় গেছে। বিএনপি তো নির্বাচন করতে চায়, নির্বাচন করতে সেই নির্বাচন করার তো একটা পরিবেশ লাগবে। এখন বলা হয় যে নির্বাচন কমিশন স্বাধীন, রাষ্ট্রপতির আন্ডারে তাদের চাকরি, বেতন, ভাতা, আইন কানুন সবকিছু। এটা কিন্তু বলতে শোনা যায়, শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্রকৃত বাস্তবতাটা কি? বাস্তবতা হলো এই সংবিধানের 48 অনুচ্ছেদে যে কথাটা বলা আছে রাষ্ট্রপতি এই দেশের প্রধান ব্যক্তি। তৃতীয়তে যে কথাটা বলা আছে সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন আর প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। বাট ইন প্র্যাকটিস সেটাও প্রধানমন্ত্রী তো নিয়োগ হয় মেজরিটি হাউসে যে থাকে, সে মেজরিটির নেতাই তো প্রধানমন্ত্রী হবে, এটা তার কোনো নাই, অন্য কোনো সিস্টেম এখানে নাই। আর প্রত্যেকটা বিষয়ই প্রধানমন্ত্রীর মাধ্যমে হইতে হবে। তো এর অর্থটা কি? এই নির্বাচন কমিশনও প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই। নির্বাচন কমিশন অনেক সময় বলে, এবং বিগত নির্বাচন কমিশন মাননীয় প্রধানমন্ত্রীর চাইছে, সহযোগিতাও চাইছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। কারণ প্রধানমন্ত্রী যেভাবে চাইবে সেভাবেই এটা হবে। আর আমাদের দেশের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, আমাদের দেশের আমলারা হইল, ধরেন এই যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে, কিন্তু ব্রিটিশের যে গোলামীর মনোভাব, পাকিস্তানের যে গোলামী মনোভাব, সে মনোভাবের থেকে কিন্তু দেশটা সরে আসে, আমলারা সরে আসে নাই। আমলারা কিন্তু ওই ব্যক্তিরই মনোরঞ্জনের জন্য ব্যস্ত থাকে। শুধু ওই ব্যক্তি চাক বা না চাক, তার মনোরঞ্জন তাকে করতেই হবে। যে এইটা হলো ব্রিটিশ সিস্টেমের মধ্যে পড়ে। তারা কিন্তু বিবেকের তাড়নায় চলে না। আপনি দেখেন যে এই যে টিউনো বরগুনার যে টিউনো, তাকে যে হইলো, তার বিরুদ্ধে মামলা হইলো, বাদী চিন্তা করলো যে বাবা আমি যদি প্রধানমন্ত্রীর খুশি রাখতে পারি এই ঘটনাটা হয়তো প্রধানমন্ত্রী খুশি হবেন। টিউনো যে পুরস্কার বিতরণ এটা করলো, এবং তার উদ্দেশ্য ভালোই ছিল যে প্রথম হবে তাকে আমি তার ছবিটা এটা তাকে এনকারেজ করার জন্য হয়েছে। এটা তো মোটামুটি ভালোই, সেটাও সে মনে করছে যে প্রধানমন্ত্রী খুশি হবেন। আর যে পুলিশ তাকে টানাটানি করলো, যে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে কগনিজেন্স নিল, যে তারপরে তার এনে হাজতখানায় দিল, এইটা দিল প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। আবার যখন প্রধানমন্ত্রী খুশি হয় নাই, বরঞ্চ রিয়েক্ট করছে, তখনই দেখা গেল যে এটা রাতারাতি সব প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। তো আমাদের দেশের যে প্রশাসন, তারা বিবেক দ্বারা চালিত না। তাদের থেকে আপনি নিরপেক্ষ কোনো কাজ আশা করতে পারেন না। একটা ডাকাতকে যদি আপনি বলেন যে ভাই 7 দিন ডাকাতি করিস না, রাস্তার পার দ্বারা তার যদি রিকোয়েস্ট করেন, সে হয়তো আপনার কথাটা শুনবে, সে তো শুনতেও পারে। কিন্তু আমাদের দেশের প্রশাসন তাকে যদি বলে নিরপেক্ষ এবং বিবেক দিয়ে কাজ করো, যেটা হক সেটা বলো, যেটা ন্যায় সেটা বলো, তারা করবে না। তারা শুধু তাদের দায়িত্ব হইল তার প্রমোশন যার কাছে, যার সুবিধা মতন পোস্টিংটা যার কাছে, তাকে তুষ্ট রাখা।
একটা ফোন আছে, তারপরে সিরাজ ভাইয়ের কাছে যাবো। উনি যে কথাটা লাস্টে বলেছেন প্রশাসন নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বুলবুল বলছি ঢাকা থেকে। জি বলেন। হ্যালো, জি বলেন। যে আমি ফর্ম রেজাল্ট সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে পূর্বে যতগুলো ইলেকশন হইলো সেই ইলেকশনগুলো তো তত্ত্বাবধায়ক আমলে যেগুলা 90% টু 80% সুষ্ঠু হয়ে গেছে, ভালো পরিবেশে ইলেকশন হয়েছে। কিন্তু এখন কি এমন হইলো যে তত্ত্বাবধায়কটাকে বাদ দেওয়া হইলো? যদি জনগণের স্বার্থে যদি এটাকে পুনর্বহাল করতে চায়, তো কি কোনো নতুন করে রিট করে কি এটাকে দেশে শান্তি ফিরিয়ে আনা যায় কিনা? তত্ত্বাবধায়ক না হোক কিংবা এই ধরনের অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ইলেকশন করে একটা দেশে শান্তি ফিরিয়ে আনুক, এটা কি নতুন করে হাইকোর্টে রিট করে কি এটাকে পুনর্বহাল করা যায় কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে পরে যাব। তো সিরাজ ভাই, উনি যে কথাটা বলেছেন যে আমরা না, উনি যেটা বলছেন যে প্রশাসনের আমরা না। আর মজার ব্যাপারটা হচ্ছে, আমরা ভালো কি মন্দ আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু আমলারা ছিলেন, এখন যারা ক্ষমতায় আছেন তাদের সময়ও আমলারা আছে। তার মানে এটা তো আসলে সত্যি কথা বলতে কি, তাকে আপনি যেভাবে ব্যবহার করবেন ঠিক সে সেভাবেই হবে। তার রুলস অ্যান্ড প্রসিডেন্সের বাইরে তো উনি কোনো কিছু করতে পারবে না। দুইটা দলই কিন্তু এটা সুবিধা ভোগ করছে। বলেন। ধন্যবাদ আপনাকে। আগে একটু আমি বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা এসছে নির্বাচনকে কেন্দ্র করে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের তো সুফল দুই দলই ভোগ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা থাকলে যা হতো এখন তো আলোচনা করে লাভ নেই। তবে আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আসা এবং যাওয়া দুটার জন্যই কিন্তু দায় বিএনপির। 1994 সালের 20 এপ্রিল মাগুরা উপনির্বাচনে যে কাজটি বিএনপি ক্ষমতা থাকতে করেছিল, সে কাজটি না করলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি এত জোরদার হতো না এবং তত্ত্বাবধায়কের প্রশ্নটি এমন জায়গায় পৌঁছে যেত না। তার আগে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি এরকম ছিল না। তো এখন সেটা আলটিমেটলি তো তার বাধ্য করেছে। এটা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল না। শুরুতে যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয়, এগুলো আমরা জানি। আমি নিজে তখন তো আমি দৈনিক দিনকালের সম্পাদক ছিলাম। আমি সম্পাদক লিখেছি পার্টির যে পার্টি মুখপাত্র পার্টির যে এডিটর পলিসি, সেভাবে তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করে প্রচুর লিখেছি যে তত্ত্বাবধায়ক সরকার, এসব কথাগুলো এখন পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী তারা একসঙ্গে আন্দোলন করছে, বাধ্য করেছে সরকারকে তত্ত্বাবধায়ক কনসেপ্ট মেনে নেওয়ার জন্য, এবং এটা হয়েছে ষষ্ঠ জাতীয় স্বল্পকাল যে সংসদ, সেখানে যাওয়ার যে ব্যাপারটা শেষ যে অষ্টম সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রশ্নে যে কাজটি করেছিল সরকার, তৎকালীন বিএনপি সরকার, সে কাজটি সঠিক কাজ করেনি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এ নিয়ে প্রথমত বিচারপতিদের বয়স বাড়ানোটা ইত্যাদি, সেটা বাদ দিয়েও রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিধান ছিল, কিন্তু সে জায়গায় পৌঁছার আগে কতগুলো অপশন ছিল, এই কাজগুলো তারপরে কিন্তু সে কাজগুলো সম্পাদন না করেই উনি রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, এবং হওয়ার পরে যা হওয়ার এগুলো হয়েছে। পরে নির্বাচন করতে পারলেন না, 111 আসলো। তো ফলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের ভালো দিক তো অবশ্যই আছে, নেই তা তো না, কিন্তু আসা যাওয়ার ব্যাপার আমার যেটা ধারণা, আমার যেটা মূল্যায়ন, যে তত্ত্বাবধায়ক সরকার আসতো না বিএনপি যদি ভুল না করতো, সেই উপনির্বাচনে যে কারচুপি ইত্যাদি ইত্যাদি, ওই আসনটা আওয়ামী লীগের ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের আসন ছিল। জোর করে ওইটা কেড়ে নিতে হবে না, ওইটা না পেলে বিএনপির ক্ষমতা চলে যেত না। ওইটা বিএনপির অধিকাংশ এমপির বাসাবাড়ি হয়ে গেছিল বাগুরা, তো এটা না করলেও পারতো। ওইটার একটা ইয়ে তো আছেই। তারপর যাওয়ার ব্যাপারে তো বললাম যে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রশ্নের যে প্রক্রিয়াগুলো ঠিকমতো অনুসরণ না করে, ওই যে ক্ষমতা থাকলে আমাদের এখানে দুটি প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি, যারা যখন ক্ষমতায় থাকেন তারা মনে করেন তারা যা খুশি তা করতে পারেন এবং তারা যা করবেন সেটাই হতে হবে। এই যে মানসিকতা, এটার জন্যই বিএনপি সে ভুলটা করলো এবং সেই ভুলটাকে আবার এমন জায়গায় গেল। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সরকার যেভাবে বাতিল করলো তড়িঘড়ি করে, যে
রায়ের কথা, উচ্চ আদালতের রায়ের কথা বলা হয়, উচ্চ আদালত রায়, এটা আমরা সবাই জানি। আরো দেশের বর্তমান বাস্তবতায় আরো 2টি নির্বাচন সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, এটা ছিল। কিন্তু পূর্ণাঙ্গ রায় বেরোয়ার আগে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে, না করলেও পারত। তারপরও এখন কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নেই, বিএনপি এখন সহায়ক সরকার চাইছে। তা আমি যেটা মনে করি, এই যে এখন যত আলাপ আলোচনা হোক, দুই দলের, আওয়ামী লীগ এখন যে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আমরা দশম সংসদ নির্বাচনের আগে 2014 সালের নির্বাচনের আগেও আওয়ামী লীগের এই অবস্থান দেখেছি। কিন্তু বাস্তবতা, কালের এবং সময়ের যে দাবি, সে দাবি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার একটি প্রস্তাব দিয়েছিলেন। আমি ব্যক্তিগত যেটা মনে করি, বহুবার বলেছিও, বিএনপি সে প্রস্তাব গ্রহণ না করে ভুল করেছে। এবং আমি তো এখন বিএনপির সাংগঠনিক ডিসিপ্লিনের মধ্যে কোনো লোক নই, তো আমাদের যেটুকু ইনফরমেশন, শেষ দিকে বিএনপি নির্বাচনে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছিল, কিন্তু সময় তো অল্প ছিল, শেষ সময়ের মধ্যে সেটা সম্ভব ছিল। কিন্তু ভুল যা হওয়ার তো হয়ে গেছে, এবং যে ক্ষতি বিএনপির হওয়ার, সে ক্ষতিও তার পরবর্তীকালে একটা ভুল থেকে আরো বড় ভুল করেছে 2015 সালে। তো এখন এই নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্তটি, এখন আমি যেটা মনে করি, এখন বিএনপি এবং আওয়ামী লীগের যে অবস্থান, তখন যেরকম সর্বদলীয় সরকার প্রস্তাব দিয়েছিল, এখন বিএনপি যদি সেরকম একটা অবস্থা ক্রিয়েট করতে পারে, সময় এবং কালের দাবিকে যদি তারা উচ্চকিত করতে পারে, সেরকম প্রভাব বিস্তার করতে পারে সরকারের উপর, তাইলে আমার মনে হয় বিএনপি যে এখন সহায়ক সরকার চাইছে, এই সহায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 14 সালের নির্বাচনের আগে সর্বদলীয় সরকার যে প্রস্তাব, এই দুয়ের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমার মনে হয় একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। প্রধান 2টি রাজনৈতিক দল এ ব্যাপারে যদি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন, যদি তারা মনে করেন আমরা 2 দলই এটা চাই, তাহলে একটা রাজনৈতিক সমঝোতা হতে হবে। আর এই যে নির্বাচন কমিশনের কথা, আমার মনে, হ্যাঁ, নির্বাচন কমিশন রুটিন ওয়ার্ক করছে। এর আগে সব নির্বাচন কমিশন এরকম আলোচনা করছে, সংলাপ করছে, বুদ্ধিজীবীদের সাথে, সুশীল সমাজের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে। এই আলোচনাগুলো দিয়ে এখানে নির্বাচন সঠিক হবে কিনা, অংশগ্রহণমূলক হবে কিনা, এটা নির্ভর করে না। আমি ব্যক্তিগত একটা খারাপ কথা যদি বলি, যে নির্বাচন কমিশনের বাপের সাধ্য নেই বিএনপি এবং আওয়ামী লীগ এই 2 দল একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যে সমঝোতা না পৌঁছে, তাহলে নির্বাচন কমিশন সেটা করতে পারে। আমার মনে হয় এই জন্য 2টি প্রধান রাজনৈতিক দলের মধ্যে আলোচনা দরকার, সংলাপ দরকার। এই আলোচনা প্রকাশ্যে হতে পারে, বাইরে হতে পারে, অন্য নানাভাবে হতে পারে, এটা আমরা জানি। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেটা করতে হবে, এবং সেটা যদি হয়, তাহলে নির্বাচনকালীন সরকার প্রশ্নে এখন যে কথাগুলো হচ্ছে, কেউ এটা কেউ ওইটা, এই জায়গা থেকে 2 পক্ষই আমার মনে হয় ছাড় দেবেন। আমি ছাড় দিতে, আপনি সমঝোতা যখন করবেন একটা বৃহত্তর জাতীয় প্রশ্নে, আর সংবিধানের প্রশ্ন, তারপরে আইনের প্রশ্ন, পার্লামেন্টের প্রশ্ন, এগুলো আমার মনে হয় এরকম বড় প্রশ্নে আসে না। আমরা তো জাস্টিস সাত্তার সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, 91 যে নির্বাচনটি হয়েছিল সংবিধানের মধ্যে থেকে হয়নি, এটা রাজনৈতিক প্রধান মূল যে পক্ষ, এবার একটা সরকার এগ্রি করেছিল, এরশাদও সবাই মিলে একটা সমঝোতায় পৌঁছেছিল যে আমরা এ ব্যাপারে এগ্রি করলাম, পাল্লার সংসদে কি আছে বা হবে না হবে, যে হবে প্রথম অধিবেশন, এবং সেটা করে দিয়েছেন। এরকম একটা সমঝোতা যে পৌঁছে, এবার তো সুযোগ আছে, এবার সংসদে ক্ষমতাসীন দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা ইচ্ছা করে যে রাজনৈতিক সমঝোতাটি হয়, তাইলে নির্বাচনকালীন একটি সরকার, আমি ব্যক্তিগত মনে করি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই সেরকম একটি সহায়ক সরকার তো হতেই পারে। এবং বিএনপির একজন দায়িত্বশীল, আমি এখন নাম বলবো না, এখানে রেকর্ড আছে যে তিনিও বলেছিলেন যে শেখ হাসিনাকে রেখেই একটি সহায়ক সরকার হতে পারে না, তা নয়, কাদের নিয়ে হবে সেরকম একটা সমঝোতা পৌঁছলে পার্লামেন্টে হয় একটা আইন এরকম করা যেতে পারে, যে পার্লামেন্টে থাকা লাগবে না, সংবিধানের তো এটা পার্লামেন্টে পাস হলেই হয়। আর যদি সরকার কোনো কারণে যে পার্লামেন্টে এটা আলোচনা করবে না, পার্লামেন্টে এটা আইন করবে, তাহলে রাজনৈতিক সমঝোতা সৎ এবং একেবারে সৎ উদ্দেশ্য নিয়ে যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই, এটা আমরা করব, এটা করার জন্য এটা হলে আমরা সবাই ছাড় দিতে হবে, 2 পক্ষকে ছাড় দিয়ে একটা কমন জায়গায় দাঁড়িয়ে সমঝোতায় পৌঁছলে আমি মনে করি সবকিছু পানির মতো তরল হয়ে যাবে। উনি যেটা বলেছেন যে সমঝোতা দরকার, জি, ওনার পরিপ্রেক্ষিতে একটু কথা বলা দরকার। সেটা হলো যে সিরাজ ভাই যে কথাগুলি বললেন, এতে তো বোঝা যায় এমন সরকারের পক্ষ থেকে যা বলা হয়, এই দেশের সবকিছু গোলযোগের মূল্য তো দেশনেত্রী খালেদা জিয়া।
এই যে এতদিন বৃষ্টিপাত হলো না, মুষলধারে বৃষ্টি, এটার জন্য খালেদা জিয়া দায়ী। আবার যখন রৌদ্র উঠতেছে, কড়া রৌদ্র, এটার জন্য খালেদা জিয়া দায়ী। কথাবার্তা তো এরকমই বোঝা যায়। যেমন তত্ত্বাবধায়কের যে আসলো এটার জন্য খালেদা জিয়া দায়ী, আবার তত্ত্বাবধায়ক গেল এটার জন্য খালেদা জিয়া দায়ী। এখন তো ইট ওয়াজ এ সেটেলড ইস্যু। পার্লামেন্টে এটা আইন পাশ করা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে। এখন একটা কথা ধরা হয় যে বিচারপতিদের বয়স বৃদ্ধি করছে বিএনপি। বিচারপতিদের বয়স কি শুধু কে এম হাসান, বিচারপতি কে এম হাসানের বয়স বৃদ্ধি করছে? সকল বিচারপতির বয়স বৃদ্ধি করছে, এটা একটা আইনের মাধ্যমে। এখন কি এর বয়স বৃদ্ধি করা হচ্ছে না? এই সরকারি চাকরিজীবীদের বয়স বৃদ্ধি করা হচ্ছে না? এটা হলো যে মানুষের আগে যে মানুষের যে কর্মক্ষমতা এবং মানুষের যে ওই যে আয়ুর যে এভারেজ, সে তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা বৃদ্ধি পাচ্ছে এই জন্য যে মানুষের সচেতন যে অবস্থাটা, সেটার কারণে। আগে তো এই যখন আমার দাদারা আমরা আইনা খুব মিষ্টি খাওয়াইতাম, কিন্তু এখন দেখা যায় আমরা নিজেরা মিষ্টি খাই না এই বয়সে। মিষ্টি খাই না এই জন্য যে এটা মিষ্টিটার উপকারের জন্য না। তো সেই অবস্থায় যে এখন মানুষের বয়স বৃদ্ধির কারণে এটা তার বয়স বৃদ্ধি হয়েছে। এটার জন্য এমনভাবে আন্দোলন সংগ্রাম করা হলো, লাঠি বইটার থেকে শুরু করে মানুষের দিগম্বর করার থেকে শুরু করে প্রকাশ্যে মানুষকে পিটে হত্যা করা হলো, এই কারণে যে বিএনপি যাতে ক্ষমতা না আসতে পারে, বরঞ্চ সেনাবাহিনী ক্ষমতায় আসুক। এবং যখন সেনাবাহিনী ব্যাক্ট সমর্থিত সরকার নেয়, শপথ গ্রহণ করে, সেদিন কিন্তু খালেদা জিয়া যায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেছেন এবং তিনি বলছেন যে এটা আমাদের আন্দোলনের ফসল। তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে সেনাবাহিনী সমর্থিত সরকার আসা, এটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের আন্দোলনের ফসল। দ্বিতীয় কথাটা তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় বলছেন যে এই তারা যেটা চায় আমরা সবকিছুই তাদেরকে সমর্থন দেব, তারা যা কিছু করে সব বৈধতা আমরা দেব। এখন প্রশ্নটা হলো যে আপনার জন্য যেটা ভালো সেটা আমার জন্য ভালো হইতে হবে। যে সিদ্ধান্তটা আপনি নেবেন সেই সিদ্ধান্তটা যদি রেজাল্ট আপনার জন্য হয় ভালো, আমার জন্য সেটাও ভালো হইতে হবে। প্রশ্নটা হলো যে সবাই মিললেই কিন্তু, এবং আওয়ামী লীগ ওয়াজ দ্য ফ্রন্টিয়ার ফাইটার, সম্মুখ যোদ্ধা ছিল এই তত্ত্বাবধায়ক আন্দোলনের। তাদের সাথে জামাতও ছিল, অন্যান্য দলও ছিল। তো এখন প্রশ্ন হলো তারা এখন তত্ত্বাবধায়ক চায় না কেন? আর একটা কথা বলা হয় যে কথাটা নাকি এই দেশের যারা চিন্তাশীল ব্যক্তি বা যারা ন্যূনতম পড়াশোনা করে তারা এই কথা মেনে নেবে না যে সংবিধান তো এটা পরিবর্তনযোগ্যই। 142 অনুচ্ছেদের সংবিধানে যে কথাটা বলা আছে সেখানেই বলা আছে যে কিভাবে সংবিধানটা পরিবর্তন করা যায়। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকারটা পরিবর্তন করা হইলো, আনলো, সেটা কিন্তু সংবিধান পরিবর্তন করিয়ে আনলো। আবার যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হইলো, সেটাও কিন্তু সংবিধান পরিবর্তন করিয়ে হইলো। তো এখন আপনি দেখবেন জনগণের চাহিদাটা কি পর্যায়ে হলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি তার উপলব্ধির থেকে তিনি একটা কথা বলছেন, তার গত কাউন্সিলে কথাটা বলছেন, যে কথাটা এরকম যে আমি কোট আনকোট বলতে পারবো না, আগে বলে নিচ্ছি, কথাটা এই ধরনের যে আমি আর এই ধরনের বিতর্কিত নির্বাচন চাই না। তো দেখা যায় যে এই নির্বাচনটা যে বিতর্কিত, এটা প্রধানমন্ত্রী এটা আঁচ করতে পারছেন। তো আমরা মনে করি যে প্রধানমন্ত্রী আমাদের দেশে, এই যে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি একটা পদ, আর একটা পদ হলো প্রধানমন্ত্রীর পদ। আর একটা পদ কিন্তু মানুষ মুখে মুখে বলে, বিশেষ করে সরকারি দলের লোকেরা বলে যে রাষ্ট্রনায়ক। এই কথাটা কিন্তু সত্য। শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রনায়ক অ্যাজ পার কনস্টিটিউশন। কারণ আপনার সংবিধানটা পুরোটা যদি আপনি পড়েন, যার যার ক্ষমতা যত কিছু থাকুক না কেন, সব ক্ষমতা কেন্দ্রবিন্দু হলো প্রধানমন্ত্রী, তার মাধ্যমে হইতে হবে। এখন সন্দেহটা রইল এই যে ওই রাজা যা বলে পরিষদবর্গ তার চেয়ে বেশি বলে। এখন প্রধানমন্ত্রীকে রাইখে যদি নির্বাচনটা হয়, তো আমাদের দেশের যে প্রশাসন বা যে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল সিস্টেম, এই হেলিকপ্টার, গাড়ি ঘোড়া, তারপরে প্রশাসনিক যে পেট্রোনাইজ, সেই সাপোর্টটা কিন্তু ওই সমপর্যায়ের আরেকজন নেতা দেশনেত্রী খালেদা জিয়া, যিনিও প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু এটা পাবেন না। আমাদের বক্তব্যটা কি, দেশবাসীর বক্তব্যটা কি? দেশবাসীর বক্তব্যটা হলো যে দেয়ার মাস্ট বি লেভেল প্লেইং ফিল্ড, একটা সম অবস্থা থাকতে হবে যেটার মধ্যে নাকি উভয় দল খেলতে পারবে। আমি মনে করি যে যদি এই খেলার মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কিন্তু খেলার জন্য তো বিএনপিকে সুযোগ দিতে হবে। আর প্রতিটা বিষয়ে যদি বিএনপিকে দোষারোপ করা হয়, তবে এই দোষারোপটা তবে ইন্টেনশনাল। আজকে আপনি দেখেন যে এই যে দুদকের ব্যাপারটা, দুদক নিজে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এখানে এই মামলাগুলি হইল শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে। আমরা ওনাদের সাথে দীর্ঘদিন জেলে ছিলাম।
কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিষদবর্গ সব ওই মামলা খালাস হয়ে গেলেন। এই ওবায়দুর কাদের, তারপরে মোহাম্মদ নাসিম, এসব সব বড় বড় নেতাগতের সাথে একসাথে জেল খাটছি, আর আমরা এখনো মামলার ঘানিটা টানবো। এটা তো লেভেল প্লেইং ফিল্ড হয় না। লেভেল প্লেইং ফিল্ড করতে হলে আপনারা রাজনীতি করে যদি এই মামলাতে বাঁচতে পারেন, তাই আমরাও তো রাজনীতি করছি, আমরাও মামলাতে বাঁচতে পারি, আমরাও ভিক্টিমাইজেতে বাঁচতে পারি। সেখানে আপনারা আমাদের সামনাসামনি ছেড়ে দেন, দেখেন জনগণ কার পক্ষে রায় দেয়। জনগণ যার পক্ষে রায় দেয় সেই দেশ চালাবে। আর এটা তো এর ধরনের কথা না যে সারা জীবনেই একজনকে দেশ চালাইতে হবে। তা আমি মনে করি যে মানুষ তার ফান্ডামেন্টাল রাইট। একটা জিনিস দেখেন, এই যে আসম আব্দুর রব, সে তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক, সে তো এটার বাইরের লোক না যে জামাত ইসলাম বনা বৈশা এটা নাশকতামূলক কাজ করতেছে। সেই মিটিংয়ে আপনি পুলিশ পাঠাইবেন এবং বলবেন যে আপনার নির্বাচনের পরিবেশ আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে, এটা তো কেউ মেনে নেবে না। অতএব আপনাকে লেভেল প্লেইং ফিল্ডটা দিতে হবে ফার্স্ট। এইটা যেটা সিরাজ ভাই বলছে, এটা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ডের ওর কোনো সোজা নাই, এবং এই নির্বাচনের পরিষদের হাতে সেই আইনও নাই। ওই আইন প্রণয়ন, বিধি প্রণয়ন সংসদের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে হইতে হবে। 118 থেকে সংবিধানে 118 থেকে 126 পর্যন্ত যে কথাগুলি বলা আছে সবকিছু মিলেই সংসদ এবং প্রধান রাষ্ট্রপতি। শেষ কথাটা যে কথাটা বলা আছে 126-এ, যে এই দেশের প্রশাসন, প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারীরা, তারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এখন প্রজাতন্ত্রের কর্মকর্তা কার আন্ডারে? মূলত তো প্রধানমন্ত্রীর আন্ডারে। শি ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য কান্ট্রি। অতএব আপনাকে যদি একটা পরিবেশ, সুন্দর পরিবেশ আনতে হয়, এবং মানুষের যে কথাটা প্রথম আপনি যে কথাটা বলছেন, আস্থায় নির্বাচন, আপনাকে আস্থায় নিয়ে আসার জন্য যদি আপনি পরিবেশ সৃষ্টি করতে চান, এই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর, এবং প্রধানমন্ত্রীকে ছাড় দিতে হবে। না তরুণ ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। যদি উনি নির্বাচনটা করাইতে চান। এখন একটা প্রশ্ন আছে, মনে করেন আমাদের জন্য সময় থাকবে কি? থাকবে। আচ্ছা, 2014 সালে যখন 2014 সালে যখন ইলেকশন হয়েছে, তখন কিন্তু তারা বলেছেন যে না, তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট নাই, সংবিধান নাই, অতএব এটা হবে না। এবং এটা কিন্তু সেই সময় আওয়ামী লীগ সরকার মানেনি, এবং আপনারাও নির্বাচনে যাননি, যেটা হয়েছে 2014 সালে। এখন কথা হচ্ছে যে এর পরে এই একই স্ট্যান্ড নিয়ে কিন্তু সরকারি দল দাঁড়ায় আছে, সংবিধান আমরা চেঞ্জ করব না। তাহলে আপনারা কি ওই স্ট্যান্ড নিয়েই থাকবেন যে না, আমরা তাহলে নির্বাচন করব না? আমি আপনাকে একটা কথা বলি, সংবিধান এটা, উনি একজন বড় মাপের আইনজীবী এবং আইন সম্পাদক। এখন আই কংগ্রেচুলেট হিম ফ্রম দ্য প্ল্যাটফর্ম অফ দ্য বিএনপি। আইন সম্পাদক হওয়াতে একটা ভালো লোক আইন সম্পাদক হয়েছে। তিনিও এটা মানবেন যে এই সংবিধানটা কোনো কোরআন শরীফ না, কোনো দৈব বাণী না। তাকে তো চেঞ্জ না করে, তাহলে আপনি আমি চাইলাম না। তবে দেখা গেল তার ইচ্ছা নাই। সে যদি মনে করে, সরকার যদি মনে করে আমি জনগণের চাহিদাকে আনসার করব, জনগণের চাহিদাকে পূরণ করব, এবং জনগণের চাহিদাটা কি, এই যে একজন দর্শক প্রশ্ন করলো, এটা কিন্তু সরকারি দলকে প্রশ্ন করলো, আমাকে কিন্তু করে নাই, সিরাজ ভাইকে কিন্তু করে নাই। সে প্রশ্নটা করলো যে এই কোন পদ্ধতিতে, সে রিটের কথা বললো, কোন পদ্ধতিতে এই তত্ত্বাবধায়ক সরকার আনা যায়। ফোন আছে, অসুবিধা দেখি এবার এই দর্শক কি বলছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নড়াইল গোগরা থেকে বলতেছি, জহুরুল হক। জি বলেন। আমার প্রশ্নটা জনাব সমর রিজাউল করিমের নিকট। তা জনাবের নিকট আমি জানতে চাচ্ছি যে একটা সুস্থ, সুন্দর, অবাধ এবং গ্রহণযোগ্য এবং সার্বজনীন সবার অংশগ্রহণের একটা নির্বাচনের জন্য শুধুমাত্র বিরোধী দলের যে শুধু আপনার দিতে হবে, সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সভা যে কোনো নাম এই দিতে হবে, এটা কি শুধু বিরোধী দলের দায়িত্ব, নাকি আওয়ামী লীগ বা সরকারেরও দায়িত্ব আছে? জনাব যদি একটু মন খুলে বলেন। আমি প্রথম প্রশ্নগুলোর জবাব দেই। জনাব জহুরুল হক নড়াইল থেকে বলছেন, আমি মনে করি যে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের দায়িত্ব রয়েছে, এককভাবে বিরোধী দলের দায়িত্ব না। সরকারের দায়িত্ব রয়েছে এই কারণে, আমাদের দেশে বিদ্যমান আইন অনুসারে নির্বাচন কমিশনকে ম্যান পাওয়ার দেওয়া, তাদের যে সকল সিদ্ধান্ত সেই অনুযায়ী বাস্তবায়নে সহায়তা করা, রাষ্ট্রের যে সকল ল এনফোর্সিং এজেন্সি আছে, অন্য এমপ্লয়িরা আছে, তাদেরকে সেখানে দেওয়া, তাদের যে ফিনান্সিয়াল সাপোর্ট সেইগুলো দেওয়া সহ নানাভাবে সরকারের দায়িত্ব রয়েছে
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করায় ভূমিকা রাখার। বিরোধী দলের দায়িত্ব রয়েছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সহায়ক ভূমিকা পালন করার। শুধু মানি না মানবো না, মানি না মানবো না, হবে না হবে না এটা বললে হবে না। তাদেরকে ওই যে আমি শুরুতে বললাম, তাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। ধরুন নির্বাচন কমিশন কয়েকটি গাইডলাইনের কথা ইতিমধ্যে বলছে, আমরা যেটাকে রোড ম্যাপ বলছে তারা। এই রোড ম্যাপের ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব এবং একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার দুইটা সেমিনারে বলছে এটা কোনো রোড ম্যাপই না। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে রোড ম্যাপ না, কোনটা কোনটা আপত্তিকর কোনটা ক্ষতিকর সেটা বলেন। বলে এটা আমরা পরে জানাবো। আপনাদের কোনো প্রস্তাব আছে কিনা? ওটা আমরা পরে প্রস্তাব দেব। তা আপনি কিছুই না বলে শোনা মানি না বললেও হবে না, বিরোধী দলকে এগিয়ে আসতে হবে। দ্বিতীয় প্রশ্ন করছেন ঢাকার বুলবুল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করা যায় কিনা রিট করে। আমি যেহেতু আইন অঙ্গনের মানুষ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু কোর্টের নির্দেশ হয় না। যদি পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে আমরা নতুন একটি সরকার ব্যবস্থা কায়েম করব, সেটা হতে পারে। হাইকোর্টের কোনো ক্ষমতা নাই যে রিট করার প্রেক্ষিতে সরকারকে অথবা পার্লামেন্টকে বলবে তুমি ওই সরকার ব্যবস্থার পরিবর্তে এই সরকার ব্যবস্থা কায়েম করো। হাইকোর্ট করতে পারে সেটা। কোনো একটা ব্যবস্থা যদি পার্লামেন্টে আইন পাস করা হয়, তাহলে সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকেই ক্ষমতা দেওয়া হয়েছে দেখার যে সংবিধানের মূল যে স্ট্রাকচার তার সঙ্গে সাংঘর্ষিক এটা হলো কিনা। সাংঘর্ষিক হলে একমাত্র সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে বলার এই আইন যেটা করলেন এটা বাতিল। হাইকোর্ট বাতিল করতে পারে, সরকার ব্যবস্থা আরোপ করার কোনো সুযোগ নাই। এটা হলো দুইটা প্রশ্নের জায়গা। আর তৈমুর ভাই আমাদের খুব ভালো বন্ধু মানুষ, দলের গুরুত্বপূর্ণ লোক, যদিও দলে খাটতে খাটতে প্রাণ আসার অবস্থা, কিন্তু দলের সেই জায়গাটা উনি কতটা সংহত করে ওনাকে দল মূল্যায়ন করছেন সেটা নিয়ে আমাদের কষ্ট আছে। এখন ওনার কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নটা বলতে হয়, যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক, আমি পার্টির একটা পোর্টফোলিও হোল্ড করি। দুইটা কথা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে আর্মি ব্যাকড সরকারকে উনি সাপোর্ট করেন। এইটা সম্পূর্ণরূপে অসত্য কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনোদিন বলেন নাই যে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে এই আর্মি ব্যাকড সরকারকে বলছেন। আমি বলতেছি এটা বলেন নাই। উনি বলছেন যে তত্ত্বাবধায়কের যে দাবিটা আমাদের, সেই দাবিটা বাস্তবায়িত হয়েছে, এটা আমাদের আন্দোলনের ফসল। তা কাদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার হলো? মানুষের স্মৃতি কিন্তু এত তাড়াতাড়ি বিলোপ হয়ে যায় না। সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব কে গ্রহণ করলেন? প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। তিনি কে? বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি। তত্ত্বাবধায়ক সরকারের নেপথ্যে যদি আর্মি কেউ থেকে থাকে, যাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি, মঈন আহমেদ। তিনি কে? কয়েকজন সেনা কর্মকর্তাকে বাদ দিয়ে বিএনপি তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে নিয়ে এসে যে সেনা প্রধান করেছিলেন তিনি মঈন আহমেদ। তাহলে এই দুই ব্যক্তি হচ্ছে বিএনপির সিলেক্টেড ব্যক্তি, যারা নিজ দায়িত্বে তত্ত্বাবধায়কের ক্ষমতা ধারণ করে ফেললেন। এখন তৈমুর ভাই বললেন যে তত্ত্বাবধায়ক নিয়ে যত গোলমাল সৃষ্টি হয়েছে এটা আওয়ামী লীগ করেছে। আমরা এত দ্রুত বিস্মৃত হতে চাই না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন লাস্ট যে ইলেকশনটার সময় আসলো, তখন বিষয়টা এরকম হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই নিয়ে আলাপ আলোচনা হলো। কনস্টিটিউশন অনুযায়ী লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন। তা লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি হন, তিনি কিন্তু বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। বিএনপি চিন্তা করে দেখলো যে মাহমুদুল আমিন চৌধুরী খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, এই বেটা আসলে আমাদের কথা শোনে কি শোনে না। এই জন্য মাহমুদুল আমিন চৌধুরী প্রেয়ার করছিল যে বিচারপতিদের বয়স বাড়ানো হোক। ওনারা বাড়াইলেন না। কখন বাড়াইলেন? উনি চলে যাওয়ার পর বাড়াইলেন। হিসাবটা কাটায় কাটায় মিলিয়ে ওনারা গণিতে খুব ভালো, যে লাস্ট কেয়ারটেকারের প্রধান কে হবেন, লাস্ট রিটায়ার্ড কে হবেন, কে এম হাসান। কে এম হাসান কিন্তু একজন ভালো মানুষ, আমি বিচারক হিসাবে তার সততা তার যোগ্যতাকে মূলব। কে এম হাসান বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন, বিএনপির আমলে তিনি অ্যাম্বাসেডর ছিলেন, আমি বলে আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। কিন্তু বিচারক হিসাবে তিনি ভালো মানুষ ছিলেন, ভালো বিচারকের দায়িত্ব। এই বেটা একটা ভালো মানুষ, তাকে ওনারা টেনে নিয়ে গেলেন যে ওই জায়গায় নিয়ে যাব। তখন কিন্তু প্রশ্ন উঠলো যে এটা করা ঠিক হবে কিনা। আন্দোলন চাঙ্গা হয়ে উঠলো। আন্দোলন চাঙ্গা হয়ে ওঠার এক পর্যায়ে কে এম হাসান বললেন যে না, আমি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করব না। তখন কিন্তু প্রসিডিউর হলো লাস্ট রিটায়ার্ড যিনি চিফ জাস্টিস, তাকে অ্যাপ্রোচ করতে হবে যে আপনি তত্ত্বাবধায়ক দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। বিএনপি তাকে অ্যাপ্রোচ করলো না। বিএনপি বলল যে আমরা অ্যাপ্রোচ করেছি, কিন্তু মাহমুদুল আমিন চৌধুরী জনসভায় বলছেন আমাকে কোনদিন অ্যাপ্রোচ করেনি। আচ্ছা, আমি ধরে নিলাম মাহমুদুল আমিন চৌধুরী রাজি হলো না। তারপরে আসবে কি? অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ রিটায়ার্ড বিচারপতি, তার নাম হলো বিচারপতি হামিদুল হক। হামিদুল হককে ওনারা অ্যাড্রেস করলেন না, অ্যাপ্রোচও করলেন না। তাহলে আইন অনুযায়ী যে দুইজন হতে পারতেন সেই দুইজনাকে ওনারা বাদ দিয়ে
যিনি কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নিতে পারবেন না, প্রফেসর রিয়াজউদ্দিন আহমেদ, তিনি বললেন আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করলাম। তখন কিন্তু দেশের সকল বিরোধী দল মিলে একত্রে সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন ফাইল করলেন। রিট পিটিশন করে বললেন যে রাষ্ট্রপতি সরাসরি নিজে তত্ত্বাবধায়কের প্রধান হতে পারেন কিনা এইটাকে আমরা চ্যালেঞ্জ করছি। বিচারপতি আওলাদ আলীর নেতৃত্বে বেঞ্চ বললেন যে আমরা রুল দেব, আমরা এটা বিচার দেখতে চাই যে এটা বৈধ কি অবৈধ। ছোট করতে হবে ইয়া ভাই, না আমাকে একটু সময় দিতে হবে, কারণ অনেকগুলো প্রশ্ন উনি বলছেন। আপনি খুব ছোট ছোট করে বলেন। সেই জায়গায় যখন রুল দেওয়ার ডিসিশন হয়ে গেল, উনি বিকালবেলা এসে ওনার বেঞ্চটাই ভেঙে দিলেন। অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিসের কাছ থেকে সৈয়দ মোদাসির কাছ থেকে চিঠি নিয়ে আসলেন যে এই মামলা উনি অর্ডার দিতে পারবেন না। তখন কিন্তু একটা গণবিস্ফোরণ ঘটল। সেই বিস্ফোরণ থেকে কিন্তু রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র একটা উন্মাতাল আন্দোলন হলো যে না এরা তো আর করতে পারে না। সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু প্রফেসর রিয়াজউদ্দিন সমস্ত প্রেসক্রিপশনের পরে ফেল করার কারণে দ্বিতীয়বার তত্ত্বাবধায়ক আসলো। সেই ক্ষেত্রে আমরা যে তত্ত্বাবধায়কটা দেখলাম ওই জায়গাটায়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে গোলমাল বাঁধাবার কথাটা যে তৈমুর ভাই বললেন আমরা করেছি। তত্ত্বাবধায়ক সরকারটাকে ধ্বংস করা, যা কিছু একেবারে কফিনের ভিতরে পুড়িয়ে দিয়ে সেখানে পিন পেরেক লাগিয়ে দিলেন তত্ত্বাবধায়ক সরকাররা। সৃষ্টি সময়টা দ্বিতীয়টা হলো ওনারা বলছেন যে সংবিধানের ব্যাপারে ব্যাখ্যা দেয়, আইয়ুব ইয়াহিয়া এরশাদের কথা বলছেন যে সংবিধানে ব্যাখ্যা দেওয়া যাবে না। উনি আমি দুইজনে সুপ্রিম কোর্টের লয়ার, আপনি আমি এখানে মুস্তফা দানের সিরাজ ভাই আমরা এখানে বলতে পারবো যে দেশের যে আইন আছে আইন মানার দরকার নাই, আমরা ইচ্ছামতো করব? দেশটা কি মগের মূল্য নেই, ইচ্ছামতো করা যাবে? সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সর্বোচ্চ আদালত বলছে যে আমাদের কনস্টিটিউশন স্পিরিট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়া যিনি নির্বাচিত না তাকে আনার কোনো সুযোগ নাই। তাহলে এই জায়গাটায় নতুন করে আনার ওনার একটা ফর্মুলা দেখ না যে কনস্টিটিউশনে এই ধারা অনুযায়ী এই অনুচ্ছেদ অনুযায়ী সুযোগ আছে, আজ পর্যন্ত কোন ধারা বলেন, রাস্তা রাস্তা বলছেন। তারপর সহায়ক সরকার কথা বলছেন। আমার দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাদেরকে পার্লামেন্টে ডেকেছিলেন, আসেন নাই। টেলিফোন করে বলছেন যে আপনারা কয়টা পোস্ট নেবেন আসেন, সেখানে আসেন নাই। সর্বশেষ ওনাদের বাড়ির দরজায় গেছে তার ছেলে মারা যাওয়ার পরে, সেখানে শিষ্টাচারহীন অবস্থায় জঘন্য রকমের আচরণ করে তাকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরও আমরা মনে করি বিএনপিকে নিয়ে একটি নির্বাচনী রাজনৈতিক সমঝোতা হওয়া দরকার যেখানে সকলের অংশগ্রহণ করবে। উনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতেছে মানুষকে গুলি করার কথা। তৈমুর ভাই আমরা ভুলে যাইনি, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশের ভিতর 10 ট্রাক অস্ত্র আনার পরে ডিজিএফআই এর প্রধান, এনএসআই এর প্রধান, পুলিশের প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রীর কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলা আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি ব্যবহার করা হয়েছে, তারা আসামি হয়েছেন মামলায়। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিএনপির ভাইস চেয়ারম্যান পর্যন্ত ওই মামলা আসামি, যেখানে শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত উনি রক্ষা পেয়েছেন, লোক মারা গেছে। আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ওনরা যত ব্যবহার করছেন। আর লাস্ট একটু কনক্লুশন বলি, বলছে যে আসম আব্দুর রবের বাড়ি পুলিশ পাঠানো, এটাকে আমিও মনে করি যে পাঠানো ঠিক হয় নাই। কিন্তু আসম আব্দুর রবের বাড়ি পুলিশ পাঠানো দ্বারা তাদের সভা ভেঙে দেওয়া হয় নাই, আমরা বিস্মৃত হইনি। ওই বাড়িতে যিনি প্রধান অতিথি ছিলেন তাকে মহাখালী রেলগেটে কিভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছিল বিএনপি এবং তার ল এনফোর্সিং এজেন্সি। আওয়ামী লীগের ল এনফোর্সিং এজেন্সি কিন্তু ওই বাড়িতে একটা লোকের সঙ্গে আপনি খুব একদম আপনি যদি দুইটা শব্দ মানে বাক্যে বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ একদম শেষ পর্যায়ে আমার বক্তব্যটা হলো একদম উনি যেটা বলেছেন তার সবগুলি ইনফরমেশন সঠিক না। জি, প্রথম কথাটা হলো যে আপনি একদম সংক্ষিপ্ত ইয়ে করেন, মানে একদম আপনি জিস বলেন। যখন এই আন্দোলন হওয়া শুরু করলো, আওয়ামী লীগে কিন্তু আন্দোলনটা শুরু করলো, এই আন্দোলনের কারণে কিন্তু কে এম হাসান বললো যে আমি তত্ত্বাবধায়ক হব না। তিনি কোন দিন বললেন? যেদিন নাকি এই যে একটা লোকের পিটে মেরে আমাদের কিন্তু একদম সময় একদম এই পরিবেশ পরিস্থিতিটা সৃষ্টি করলো এই আওয়ামী লীগ, যাতে তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা না থাকে। তারপরে যেটা হইল যে যারা ওত দিল সেই ওত অনুষ্ঠানে কিন্তু খালেদা জিয়া যায় নাই। জি, এটা আপনি বলেছেন প্রধানমন্ত্রীকে। এর বাইরে আপনার কি বলার আছে? সেখানে আমার এখন কথাটা হলো জব দিতে হবে তো। এই যে হামিদুল সাহেবের কিন্তু কোনো প্রশ্নে আসে নাই যে হামিদুল সাহেব ইন্টারেস্ট শো করছে, এখন কথাটা হলো যে এই যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে আমি সমর্থন করি না, সে একটা মেরুদণ্ডহীন লোক। কিন্তু এই যে সংবিধানেই বলা আছে যে কোন পদ্ধতি যদি সেটা কভার আপ না করে, তো সর্বশেষ পদ্ধতি হলো যে রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারবে। এখানে কিন্তু
পদ্ধতিগতভাবে সে করতে পারে নাই, এই ব্যর্থতার জন্য আমি তাকে দায়ী করি। কিন্তু এখন সময় কিন্তু শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো মূল টার্গেটটা কি? মূল টার্গেট হলো আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সুষ্ঠু নির্বাচন যদি দেখতে চাই, আওয়ামী লীগ বিএনপি এই করে নাই, ওই করে নাই, ওই করে নাই, সব দোষ বিএনপির উপরে চাপাই দিলে চলবে না। বিএনপি এই দেশের একটা বৃহৎ অংশকে, যেটা রাজা ভাই অলরেডি বলছেন, বৃহৎ অংশকে রিপ্রেজেন্ট করে। খালেদা জিয়া এই দেশে একটা বৃহৎ অংশের নেতৃত্ব করেন, অর্থাৎ তাকে মূল্য দিয়েই তাদের মতামতকে গ্রহণ করেই এখন নির্বাচনটা হতে হবে। নির্বাচনটা আজকে সিরাজ ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না, আপনাদেরকে ধন্যবাদ, ওনারা অনেক বেশি বলে ফেলেছেন। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।